আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাইকে আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি উইকের প্রথম ক্লাসে স্বাগতম। তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারাও ক্লাসটা করতে পারে এবং বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা কি ক্লিয়ার আসতেছে কিনা এটা একটু আমাকে জানাও। ততক্ষণে আমি তোমাদের সবাইকে একটু লাইভের লিঙ্কটা শেয়ার করে দিই, তোমরা একটু আমাদেরকে কোঅপারেট করো। সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ারই শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আর আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও এখানে শেয়ার করতে পারো লাইভটা, সবার জন্য আজকে অনেক হেল্পফুল হবে ভিডিওটি। ওকে, তো শুরু করি আমরা। আশা করি সবকিছুই ঠিকঠাক দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি মেইনলি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির এমসিকিউ পার্টটা ক্লিয়ার করব, আর আবির তোমাদের মেইনলি সিকিউ পার্টটা কমপ্লিট করিয়ে দিবে। তো একটা বিষয় আমি একটু প্রথমেই বলে রাখতে চাই যে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা এইচএসসির যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখতে পাবো যে অলমোস্ট 25টার ভিতরে কমপক্ষে 8টা কোশ্চেন অর্গানিক কেমিস্ট্রি থেকে আসে এমসিকিউতে। এমসিকিউ, ঠিক আছে, 8টা কোশ্চেন ন্যূনতম এমসিকিউ আমরা পেয়ে থাকি, আর বাদ বাকি এর থেকে বেশি হতেও পারে। আর তোমাদের চ্যাপ্টারের সংখ্যা অর্গানিক কেমিস্ট্রি বাদ দিলে সেকেন্ড পেপারে আর 3টা থাকে, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। যেখানে পরিবেশ রসায়নটা অনেক বড় একটা চ্যাপ্টার তুলনামূলক পরিমাণগত এবং তড়িৎ রসায়ন থেকে, তো এখান থেকে একটু বেশি প্রশ্ন আসে এবং পরিমাণগত রসায়ন থেকে আসে। বাট তড়িৎ রসায়ন অর্থাৎ যেটা চ্যাপ্টার 4 4 নম্বর অধ্যায় থেকে তত বেশি আসে না, তো বলা যায় যে অত বেশি না আসলেও 3টা বা 4টা ম্যাক্সিমাম আসতে পারে। ওকে, তাহলে আমরা যদি একটা কম্পেয়ার করি যে এইখানে যদি 10টা ধরি অর্গানিক কেমিস্ট্রিতে, তড়িৎ রসায়নে আমরা ধরলাম 3টা 13টা, বা 4টা ধরি যদি তাহলে 14টা হয়, তাহলে বাকি 11টা কোশ্চেন পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন অর্থাৎ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 থেকে এসে থাকে। আর যেখানে অর্গানিক কেমিস্ট্রির মতো যে বড় একটা সিলেবাস, বাট তোমাদের জন্য শর্ট সিলেবাসের ব্যাপারটা অনেকটাই ছোট করে আনা হয়েছে, তো ওই অংশটুক থেকে 10টা কোশ্চেন আসে, যেখানে দেখা যায় যে বেশিরভাগই তোমাদের অনেকটা মুখস্থ পার্ট থেকে, কিছু জিনিস বোঝার থেকে, কিছু জিনিস বিক্রিয়ার থেকে, কিছু জিনিস একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, অনেক বিষয় থাকে এখানে। তো এই জন্য আমরা মেইনলি এমসিকিউ দিকে একটু ফোকাস করব। আর এমসিকিউ গুলা বেশিরভাগ দেখা যায় যে এমসিকিউ পার্ট যেগুলা সেগুলো হলো প্রথম দিকে আরো বেশি আছে। তো আমাদের দেখো প্রথমে আমরা সরাসরি চলে আসি, আসলে মানে জৈব যৌগের ইতিহাস আছে, জৈব যৌগের তোমার কি বলো এটাকে নামকরণের বিষয় আছে এইগুলা, তাই না? তো এইগুলোর জন্য প্রথমে আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী যেগুলা, তাই না? আমরা প্রথমে যেটা দেখবো সেটা হলো সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলক। এটা এখানে আমরা দেখতেছি কি বলতেছে, এগুলোকে কার্যকরী মূলক। আমরা জানি কার্যকরী মূলক গুলা কি, ঠিক আছে? এখানে কার্যকরী মূলক কেন রাখতেছে ভাই? দেখো আমি জান থেকে কিছু কোশ্চেন লিখে রাখছি যেগুলো হলো ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে অর্থাৎ বিভিন্ন বোর্ডে আসছে 23 সালে 22 সালে, যেহেতু এই 24 সালে আমরা জানি কেমিস্ট্রি পরীক্ষাটা হয়নি, তো এই জন্য সমগোত্রীয় শ্রেণীগুলো আমাদের জন্য জানা দরকার। তো এখন কার্যকরী মূলকে আমরা মেইনলি দেখবো সক্রিয়তার ক্রম। তো আমরা বইতে দেখছি, তাই না? বইয়ে যদি মনে থাকে সক্রিয়তার ক্রমটা আমাদের এইভাবে একটা দাগ দেওয়া ছিল নিচ থেকে উপরে, তাই না? আমরা যদি নিচ থেকেই পড়া শুরু করেছি, সক্রিয়তার ক্রমে সবার নিচে কোন গ্রুপটা আছে সক্রিয়তার ক্রমে, অর্থাৎ আমি যদি
কার্যকরী মূলকগুলা একটা যৌগের মধ্যে দেখতে পাই, তাহলে কোনটা আমি বেশি অগ্রগণ্য করব, কোনটার উপরে আমি নির্ভর করে আমার যৌগটার নামকরণ করব, কোনটার উপর নির্ভর করে আমাদের বিক্রিয়াটা হবে, কে সক্রিয় কে নিষ্ক্রিয় বা কে কম সক্রিয়, এই জিনিসগুলো আমাদের এটা থেকে আসে। তো মনে করো প্রথমে যে সবার নিচে আছে আমাদের কার্যকরী মূলক, তার নাম হলো অ্যালকেন, যেটা হলো একটা হাইড্রোকার্বন। বোঝা গেছে? তাহলে সর্বনিচে মানে সব থেকে নিচে যদি কার্যকরী মূলক দেখা হয় তাহলে অ্যালকেন হলো সবার নিচে আছে, এবং এটার একটু সাধারণ সংকেত যেটা অর্থাৎ কমন যেটা দিয়ে আমরা অ্যালকেনের সংকেত লিখতে পারি সেটা হলো CnH2n+2। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। ওকে, তারপরে আছে কি দেখো কিভাবে আমরা মনে রাখতাম, এই যে অ্যালকেনের কেন, তারপরে লিখতাম হলো কাইন, অ্যালকাইন। তো অ্যালকাইনটা কি সেম, এখানে দেখো সাধারণ সংখ্যা CnH2n-2, এটা হলো অ্যালকাইন। ওকে, তো এরপরে আছে ভাই অ্যালকিন। ওকে, এইখানে কিন্তু সিরিয়ালটা একটু ডিফারেন্ট, তো খেয়াল রাখতে হবে, এটা হলো CnH2n। তাহলে আমরা অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, এবং এইখানে আরো একটা আছে আমরা একটু মনে রাখতে পারি, অ্যামিন। ঠিক আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যামিন। অ্যামিনটা আমরা এখানে আর NH2 অ্যামিন। তো এটা কিভাবে মনে রাখতে পারি, কেন কাইন কিন মিন, এভাবে আমরা মনে রাখতাম যে কেন কাইন কিন মিন। ঠিক আছে, ওকে। সবাই একটু ক্লাসে জয়েন করো, তোমাদের উপস্থিতি খুবই কম। সবার উপস্থিতি খুবই কম, যাই হোক। তো আচ্ছা, তাহলে অ্যামিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আমরা দেখলাম, এইগুলা কিন্তু নিচ থেকে বলে যাচ্ছে সক্রিয়তা, এগুলাকে এটাকে বলেছে সক্রিয়তা সিরিজ, তাই তো? এখানে হলো কার্যকরী মূলকের ক্ষেত্রে আমরা দেখতেছি। আচ্ছা, এরপরেরটা খেয়াল করো, তো এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বইতে অনেকগুলোই আছে, আমরা ইম্পর্টেন্ট গুলো দেখবো। অ্যালকোহল, ঠিক আছে। অ্যালকোহলের উপরে কি আছে বলতো, কিটোন আছে। আর কিটোনের উপরে আছে তার জাতক যেটা, সেটা হলো অ্যালডিহাইড। আর এরপরে আমরা এখানে অ্যালডিহাইডে দেখো CH আমি লিখলাম, আর এরপর আমরা একটা লাভ দিয়ে চলে যাব কার্বক্সিলিক অ্যাসিড, সবার উপরে যাব। সবগুলা সাধারণ সংকেত আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, আর OH, আর CO, এই সবগুলো আমাদের মনে থাকবে। তো তো এইখানে দেখো আরো কিছু জিনিস আছে আমাদের একটু বুঝতে হবে। এইখানে আমাদের সক্রিয়তা সিরিজ যেমন আছে, আরো একটা বিষয় সেটা হলো যে আমাদের এই কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহারটা একটু বুঝতে হবে। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের অনেক জাতকের বিষয় আছে, হ্যাঁ। তো আমরা একটু এর আগে আরটা আলোচনা করি। আরটা কি ছিল ভাই, যদি বলা হয় আর নিয়ে একটু আলোচনা করার কথা, তাহলে আমরা একটু আর এর বিষয়ে আসি। ওকে, আর দেখো এইখানে আরটা বোঝাচ্ছে হলো আমাদের অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল মূলক বা অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইলটা কি, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই নি, অ্যালকাইল কি অ্যালকেন থেকে মাইনাস করবো কি একটা হাইড্রোজেন, তাহলে আমরা কি পাবো, অ্যালকাইল। তো এইখানে অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল, CnH2n+2। তো এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দেবো, তাহলে 2n-1, সরি 2n+1, +1 করলেই তো হচ্ছে। এখানে যেহেতু +2 আছে, এইখানে দেখো +2, তো আমাদের একটা হাইড্রোজেন কম হবে, তাহলে CnH2n+1। তো এইখানে যদি আমি একটু মানগুলো বসাই দেখি, যদি কার্বনের মান 1 হয় তাহলে দেখো CH3 আসতেছে, যদি 2 হয় তাহলে কি আসতেছে, এখানে CH2, আচ্ছা আমি একবারে লিখি C2H5, এটা আসতেছে না। তো C2H5 কে আমরা কিভাবে লিখতে পারি, যে CH3 CH2 CH3 লিখি আমরা,
CH2CH3 এইভাবে আমরা লিখতে পারি। এটা হলো অ্যালকাইল গ্রুপ। ওকে, তাহলে আর বলতে আমরা কি বুঝবো? অ্যালকাইল গ্রুপ। এটার নাম একটা কার্বন, যেহেতু এটার নাম কি হবে তাহলে মিথাইল। এখানে দুইটা কার্বন, এটার নাম হবে ইথাইল। ওকে, এখানে সাফিক্স হিসেবে নামের শেষে আইল যোগ করে, IYL, নামের শেষে আইল যোগ করে, ইথাইল, মিথাইল, বিউটাইল, প্রোপাইল। জিনিসটা কি বোঝা গেছে? তো এখন দেখো এখানে সবগুলাই আমাদের অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে। কেমনে হবে? কারণ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমাদের একটা হাইড্রোকার্বনের সাথে, অর্থাৎ এই যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এখানে যদি আমরা কোনো কিছু যোগ করতে চাই তাহলে জায়গাটা ফাঁকা করা লাগবে, অর্থাৎ একটা হাইড্রোজেন সরাই দিতে হবে, যেটা অ্যালকাইল গ্রুপে একটা হাইড্রোজেন সরে যায়। বোঝা গেছে? যদি এখানে আমরা অ্যালকেনের সাথে যদি আমরা কিছু যোগ করতে চাই, সাপোজ এখানে যদি আমরা ক্লোরিন যোগ করতে চাই, তাহলে আমাদের একটা হাত ফাঁকা লাগবে। যেমন এই যে CH3 এর ক্ষেত্রে এখানে একটা হাত ফাঁকা না কার্বন, তাহলে এখানে তো ক্লোরিন যুক্ত হইতে পারে, যে কোনো কিছু যুক্ত হইতে পারে, অ্যালকোহল যুক্ত হইতে পারে। এই যে হচ্ছে না, ব্যাপারটা কি বোঝা গেছে? সেম ভাবে এখানে একটু খেয়াল করো, COOH, এটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এর বিভিন্ন জাতক পাই। কেমন জাতক? এখানে এই যে RCOO, এখান থেকে আমি OH টা সরাই নিয়ে এখানে নামাই দিলাম NH2। এটা কি হয়ে গেল বলতো? এটা হলো অ্যাসিড, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড 2 আছে, এখানে অ্যাসিড অ্যামাইড হয়ে গেল, অ্যামিন আছে, এখানে নাম হয়ে গেল কি? অ্যাসিড অ্যামাইড। জিনিসটা কি বোঝা গেছে? অ্যাসিড অ্যামাইড। তো এরপরে যদি আমার এখানে COOH, এই যে COOH, ঠিক আছে, RCOOH, সরি, RCOH, একটা হাইড্রোজেন, একটা X মানে কি? হ্যালোজেন গ্রুপ। তাহলে এটার নাম হলো কি? অ্যাসিড হ্যালাইড। কি অবস্থা সবার দেখি? আচ্ছা, ওকে, তাহলে এই যে অ্যাসিড হ্যালাইড, এই যে হ্যালোজেন গ্রুপ যুক্ত হলে নাম হচ্ছে হ্যালাইড। তো এইভাবে আমরা আরো অনেক কার্যকরী মূলকগুলো চিহ্নিত করতে পারি। যেমন যদি এই জায়গায় একটা আমরা এখানে অ্যাড করতে পারি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে লিখছি। আমরা আরেকটা লিখতে পারি যে এই যে CN, এটা কিন্তু আমাদের সায়ানাইড, তাই তো? তো এই যে সাথে আমাদের অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপ থাকলে এই যে সায়ানাইড, এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে আরেকটা নামে ডাকা হয় নাইট্রাইল। তাহলে সায়ানাইড, নাইট্রাইল, অ্যালকাইল, এগুলো কি বোঝা গেছে? এখানে সবাই একটু জানাও তো আমাকে, তাহলে আমরা মুভ করব। ওকে, এখন চলে আসো আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো আমাদের কার্যকরী মূলক ব্যতীত আরো কিছু জায়গা, যেটা হলো আমাদের পরীক্ষায় আসার মতো। যেমন একটা আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা একটু দেখো, এটা আমি একটু জানাই দিতে চাচ্ছি। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের যে সংকেতটা আছে এটা খুবই ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। COO, এখানে আমরা একটা R গ্রুপ দিয়ে দিতে পারি। এখন এখানে আমরা এই পাশে একটা R গ্রুপ দিতে পারি, তাই না? দুইটা R গ্রুপ হবে, মাঝখানে এটা থাকবে, দুইটা দাগ, মানে এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ হতে পারে। হ্যাঁ, অ্যালকাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ ব্যতীত যে কোনো কিছু থাকতে পারে এখানে। এখানে এই সংকেতটাকে আরেকটা ভাবে লিখে RCO2, এমন ভাবে মনে হয় লিখে এটাকে RCOO, হ্যাঁ, এইটা হলো আমাদের আরেকটা সংকেত অ্যালকাইল গ্রুপের, ঠিক আছে? অ্যাসিড অ্যানহাইড্রাইডের যেটা, সেটা আমরা এভাবে লিখতে পারি, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো যাই হোক, তো এখানে হলো মেইনলি আমাদের সমগোত্র শ্রেণী, আমাদের কার্যকরী মূলকের যে
সবচেয়ে সিরিজ সেটাও আমরা দেখলাম। এখন একটু চলে আসো কোশ্চেনের ভিতরে, একটু এখানে খেয়াল করো সবাই। দেখো এটা হলো মেইনলি ঢাকা বোর্ড মনে 2023-এ আসছে যে অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি, অ্যামাইড। তো আমরা একটু আগে দেখছিলাম অ্যাসিড অ্যামাইড, একটু খেয়াল করে দেখেন কোনটা হবে। এই একটা আছে, একটা কি, এই একটা, এই একটা, চারটার ভিতরে কোনটা হবে বলো তো সবাই একটু জানাও তো। অ্যামাইড, তাই না, অ্যাসিড অ্যামাইড। আমরা কি দেখছিলাম যে এইখানে আমাদের অ্যালকাইল গ্রুপ থাকবে, থাকলো সেখানে আমাদের অ্যাসিড হইলো, আর তারপরে কি হবে, একটা অ্যামিন গ্রুপ, এই যে NH2, এটা হলো আমাদের অ্যামিন গ্রুপ। এই অ্যামিন গ্রুপটা যুক্ত হইলে সেটা হলো আমাদের অ্যাসিড অ্যামাইড হয়ে গেল, তাই না। এই জায়গায় দেখো CO, এই জায়গাটা তার মানে একটা R আছে, RCONH2, এটা বোঝা গেছে। তাহলে অ্যান্সার কি হবে, এটা বোঝা গেছে। আচ্ছা, এরপর খেয়াল করো নাইট্রাইলের কার্যকরী মূলক কোনটি। আমি কি বলছিলাম, নাইট্রাইল বা সায়ানাইড, তাই তো। হ্যাঁ, প্রত্যেকটা আগে আর দেখো NO2, এটা হলো নাইট্রো মূলক, এটা হলো নাইট্রো গ্রুপ, নাইট্রো, ঠিক আছে। এটা হলো, আর এই হলো আমাদের সায়ানাইড বা নাইট্রাইল, নাইট্রাইল, বা এটাকে আরেকটা কি নামে ডাকা হয়, সায়ানাইড, ঠিক আছে। তো এরপরে দেখা একটা কোশ্চেন আছে যে সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা। আমরা তিনটা জিনিস একটু খেয়াল করি। একটা হলো আমাদের মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যেটাকে বলছে প্রাইমারি, তারপরে কি সেকেন্ডারি, আর এরপরে হলো টারশিয়ারি। তো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি যে কোনো কার্যকরী মূলকের ক্ষেত্রে হতে পারে। এখানে মেইন বিষয়টা কি, আমাদের এইখানে আমাদের যে কার্বনটা থাকবে, এইখানে মনে করো আমাদের এখানে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে মনে করো এখানে একটা অ্যালকোহল আছে, ঠিক আছে। প্রত্যেকটা কার্বনের সাথে আমি একটা অ্যালকোহল দিয়ে রাখতেছি। তাহলে কার্বনের টোটাল হাত কয়টা, 4টা। এখন এই যে কার্বনের 4টা হাত, এই 4টা হাতের ভিতরে একটা হাত তো অ্যালকোহল মূলক নিয়ে গেছে, এই যে এটা তো বোঝাই গেছে, ঠিক আছে। তাহলে আর বাকি 2টা হাত ফাঁকা, 3টা হাত ফাঁকা। তো এখন প্রাইমারি বা যেটা হলো 1 ডিগ্রি অ্যালকোহল বলা হয়, প্রাইমারি অ্যালকোহল। এইখানে একটা হাতে থাকতে হলো অ্যালকাইল গ্রুপ, একটা হাতে কি থাকবে, অ্যালকাইল গ্রুপ থাকতে হবে। বাকি হাতে হাইড্রোজেন থাকতে পারে, বা অন্য কোনো মূলক থাকতে, অন্য কোনো মৌল থাকতে পারে, হাইড্রোজেন, ক্লোরিন বা হাইড্রোজেন, যেটাই হোক। 1 ডিগ্রি অ্যালকোহলে কি হবে, একটাই মাত্র অ্যালকাইল গ্রুপ থাকবে। কি থাকবে, একটি অ্যালকাইল গ্রুপ। একটাই অ্যালকাইল গ্রুপ থাকলে সেটাকে প্রাইমারি বা 1 ডিগ্রি বলা হবে। এখানে অ্যালকোহল হইতে পারে, এখানে কিটোন হইতে পারে, ঠিক আছে। এখানে CHO হইতে পারে, COOH হইতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে। এটা সবার ক্ষেত্রেই সেম। অ্যালকাইল গ্রুপ যদি একটা হয় সেটাকে বলবে প্রাইমারি। সেকেন্ডারি কি হবে, এখানে ভাই 2টা অ্যালকাইল গ্রুপ হবে, এই যে 2টা দিয়ে দিলাম, এখানে মনে করে একটা হাইড্রোজেন দিয়ে দিছি। তাহলে এই জায়গায় 2টা হইছে, 2টা অ্যালকাইল গ্রুপ, তাহলে 2টা। আর 3 ডিগ্রি বা টারশিয়ারি ক্ষেত্রে কয়টা অ্যালকাইল গ্রুপ হবে, 3টা। এই হলো তোমার টোটাল 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। একটু খেয়াল করে বলছে সেকেন্ডারি অ্যালকোহল, অ্যালকোহল বলছে এটা কি হিসাবে মূলক বলতো, এটা হলো অ্যালডিহাইড, এটা মনে রেখো, CHO অ্যালডিহাইড আর CO কিটোন, কনফিউশন যেন না হয়, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের অ্যালকাইল অ্যালডিহাইড, এটা তো হচ্ছে না। এবার একটু খেয়াল করো, এখানে কার্বনের সাথে দেখো 2টা হাইড্রোজেন আছে আর একটা হাত ফাঁকা আছে, তার মানে কি এখানে একটা অ্যালকাইল গ্রুপ আসতে পারে, তার মানে এটা তো 1 ডিগ্রি হলো। এইখানে দেখো এই জায়গায় 2টা হাইড্রোজেন আর এই একটা হাত ফাঁকা আছে, তাইলে হইলো না। এইখানে সেম। আবার এই জায়গাটা দেখো, এইখানে একটা হাত দেখাইছে, বাট এই জায়গায় আরো 2টা হাত ফাঁকা আছে, ঠিক আছে। এখানে আরো 2টা হাত ফাঁকা আছে, তাহলে এটা 3 ডিগ্রি হইলো। ওকে, আচ্ছা এইখানে এই হাইড্রোজেনটা হবে না, এটা ভুল করে হয়েছে, এটা হলো অ্যান্সার হবে আমাদের এই যে, এইখানে হলো আমাদের আর। তাহলে এইটা হলো দেখো 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত হচ্ছে এটার সাথে, এই যে একটা হাইড্রোজেন আছে, তার মানে কি এই জায়গায় আর 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত হইতে পারে। এখানে কোনো হাইড্রোজেন নাই, মানে এখানে সর্বোচ্চ 3টা হবে, তাহলে এটা 3 ডিগ্রি। যেহেতু আমাদের সেকেন্ডারি বলছে, তার মানে 2টা অ্যালকাইল গ্রুপ, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল বুঝাইছে, ঠিক আছে। আমি যদি বলি টারশিয়ারি অ্যালকোহল, তাহলে কয় ডিগ্রি হবে, 3 ডিগ্রি। আর সেখানে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত হবে, 3টা, ঠিক আছে। কার্বনের সাথে হাইড্রোজেন বা অন্য যে কোনো মূলক থাকতে পারে, বাট আমাদের দেখতে হবে অ্যালকাইল গ্রুপ কয়টা আছে। এটা কি বোঝা গেছে সবাই? সবাই একটু জানাও। ওকে, তাহলে এই পর্যন্ত যদি কোশ্চেন বোঝা যায় তাহলে আশা করি আমরা আগাইতে পারি। এইগুলো ছিল হলো আমাদের প্রথম পার্ট, যতটুকু আমরা আলোচনা করছি তার সম্পর্কিত প্রশ্ন। এরপর আমাদের সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা হলো আমাদের নামকরণ। এইখানে আমরা কার্যকরী মূলকগুলো বুঝতে পারলে নামকরণ আমাদের জন্য সহজ হয়ে যাবে।
দেখা যায় এটা কেমন দেখাচ্ছে বোর্ডে, একটু দেখে নি। খেয়াল করে সবাই একটু আগে এটা খেয়াল করো। আচ্ছা দেখো এইটা কিন্তু এই একটা যৌগ, এইটার কথা বলছে আমাদের প্রশ্নে। এটা হলো বরিশাল বোর্ড 2021-এ আসছে। তো এইখানে বলছে কি যে এই জায়গা এই যে যৌগ যেটা দেওয়া আছে এটার হলো নামকরণ করতে, এটার নাম কি হবে এটা আমাদের জানাই। তো দেখো এই একটা থেকে আমরা অনেকগুলোই শিখতে পারবো, এইখান থেকে আমরা চেঞ্জ করে বা ইন্টারচেঞ্জ করে দেখতে পারবো এখানে হবে কি হবে। তো একটু খেয়াল করো সেটা কি, যে আমাদের এই জায়গাটা প্রথমে দেখতে হবে যে আমাদের নামকরণের ক্ষেত্রে প্রথম যে শর্ত ছিল এটা হলো প্রথমত হলো দীর্ঘতম শিকল দেখতে হয়। একটা কি হলো, একটা শর্ত কি, আমরা প্রথম যে শর্তটা নরমালি দেখি সেটা কি হবে, দীর্ঘতম শিকল। তার মানে যেখান থেকে আমরা দেখবো যে কার্বন সব থেকে বড় শিকল গঠন করতে পারছে। কিভাবে দেখতে পাই দেখো, আমরা যদি এইখানে দেখি এই বরাবর পুরো যদি নিয়ে যাই, দেখো এইটা, তাহলে কয়টা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই একটা হইতে পারে। আবার কি করতে পারি, এখান থেকে আমরা নিয়ে দীর্ঘতম শিকল এটা বানাইতে পারি এইটুক। যদি এইটুক হয় তাহলে 1 2 3 4, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার এখানে আনিয়ে আমরা যদি এই পর্যন্ত নিই, এই যে এটা, ওকে, তাহলে 1 2 3 4 5 6, এই একটা হচ্ছে 6টা। তাহলে এটা নিব নাকি এটা নিব নাকি এটা নিব, এটা হলো কথা। দীর্ঘতম শিকল একটা কথা বললাম, ঠিক আছে। বাট আরো একটা কথা আছে এখানে, কি আর একটা, সেটা হলো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা দেখতে হবে আমাদের কার্যকরী মূলক সক্রিয় যেটা, কার্যকরী মূলক সব থেকে কাছে কোথায়। অর্থাৎ কোন দিক থেকে আমরা গণনা করলে কার্যকরী মূলকটাকে আমরা সব থেকে কাছে পাবো, এই হলো আরেকটা শর্ত। এই দুইটা শর্ত খুব ভালো করে খেয়াল করি, এই দুইটা হলে আমাদের এটা বোঝা সুবিধা হবে। তাহলে এইখানে আমরা যদি একটু মার্ক করি যে আমাদের এইখানে কার্যকরী মূলক যেটা হলো সব থেকে মানে শক্তিশালী আর কি, সক্রিয়তা যে সিরিজটা আমরা দেখলাম এখানে কোন কার্যকরী মূলকটা সবার উপরে ছিল এটা দেখতে হবে আমাদের। হ্যাঁ, এটা একটু মুছেই দিয়ে ভালো করে দেখে দাও। ঠিক আছে, এইটা দেখো এবার আমাদের তাহলে দেখতে হবে যে কার্যকরী মূলক। এইখানে একটা খেয়াল করো, এটা কিন্তু CH2 এবং এইখানে একটা ডাবল বন্ড আছে। তাহলে যেখানে ডাবল বন্ড তার মানে বুঝতেছি এটা কি একটা অ্যালকিন না, এটা কি অ্যালকিন। তাহলে এই টোটালটা কিন্তু একটা অ্যালকেন মানে সিঙ্গেল বন্ড, তাই তো। তো এইখানে যখন এটা ডাবল বন্ড আসছে তার মানে এটা একটা অ্যালকিন। আর আমরা জানি অ্যালকিন থেকে বেশি শক্তিশালী, মানে সক্রিয় বেশি সক্রিয়তা সিরিজের উপরে। তাহলে এইখানে কিন্তু এইটা থেকে হলো আমরা কাউন্ট করা শুরু করবো, কারণ কি বলছি যেখান থেকে আমাদের কার্যকরী মূলকটা সব থেকে কাছে, তাহলে এইটা হবে আমাদের। এবার আমাদের দেখতে হবে দীর্ঘতম শিকল, আমরা কিভাবে দেখতে পাই, এই যে 1 2 3 4 5, এইটা বলা যায় যে আমাদের দীর্ঘতম শিকল। এটা হইতে পারে, এটাও হইতে পারে। এখানে এদিক থেকে দেখলে 1 2 3 4 আর 1 2 3 4, এইখানেও 3 4 5টা হচ্ছে। তাহলে মেইনলি আমরা নিব কোনটা, এইটা হলো আমাদের প্রধান শিকল নিতে হবে তখন। এটা একটু বুঝতে পারছো কিনা সবাই জানাও তো, যে এটা বোঝা গেছে কিনা। তাহলে দীর্ঘতম শিকল আমরা এইটা নিলাম, ওকে। তাহলে এখন আমরা মার্কিং করবো, তাই না। এই যে এখানে আমরা কার্বনের নাম্বারিং করবো, 1, এটা হলো 2 3 4 5, ওকে। তাহলে এইবার দেখো আমাদের প্রথম যে কাজটা, এইখানে আমাদের দেখতে হবে আমাদের শাখা শিকল কি কি। এই যে এই একটা শাখা শিকল,
এই একটা শাখা শিকল যেখানে আমাদের কয়েকটা প্রতিস্থাপক গ্রুপ আছে, তাই না? কয়েকটা প্রতিস্থাপক গ্রুপ আছে। তো এইখানে প্রতিস্থাপক গ্রুপটার নাম কি বলতো? দুইটা কার্বন আছে, আর এটা দেখতেছি আমরা কিসের গঠন? C2CH3। আমরা CH2CH3 দেখছিলাম না, এটা কি অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপে দুই কার্বন, তার মানে এটা হলো ইথাইল, এটাও একটা ইথাইল, দুইটা ইথাইল। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ ছিল কি, যে প্রথমে আমাদের প্রতিস্থাপক গ্রুপকে নামকরণ করা। তাহলে দেখো এই দুইটা গ্রুপ কোন কোন কার্বনের সাথে যুক্ত। একটা দেখতেছি এই যে 2 নাম্বার কার্বনের সাথে এরা আছে, আর এই 3 নাম্বার কার্বনের সাথে এরা আছে, তাই না? তাহলে আমাদের অবস্থানটা প্রথমে বলতে হবে কি, 2 নাম্বার আর 3 নাম্বার, 2,3 কি আছে? ইথাইল গ্রুপ। কয়টা ইথাইল গ্রুপ? দুইটা জায়গায় দুইটা আছে, তাহলে একটা দুইটা, এই জন্য নাম কি হয়েছে? ডাই ইথাইল, 2,3 ডাই ইথাইল। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো এখানে টোটাল আমাদের প্রধান শিকলে কার্বন কয়টা? 5টা, তার মানে এটা হলো একটা পেন্ট। ঠিক আছে, পেন্ট কার্বন, পেন্ট যৌগ। তো পেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি এটা একটা অ্যালকিন, তাই না? তো এটার ক্ষেত্রে আমরা নামকরণ কি করি দেখো তো? পেন্ট। এবং অ্যালকিনটা 1 নাম্বার কার্বনে আছে, এই জায়গায় আমরা 1 দিই, তারপরে ইন যোগ করি। বা এখানে পেন্টিন 1 ও লিখতে পারি বা 1 পেন্টিন লিখতে পারি। তাহলে 2,3 ডাইমিথাইল পেন্ট 1 ইন। এই যে জায়গাটা, এই যে লাস্টে ইন, এটা হলো আমাদের সাফিক্স। এই সাফিক্সটা আমরা যে কার্যকরী মূলকটা আমরা নিচ্ছি, যার অনুযায়ী আমাদের টোটাল জৈব যৌগের নামকরণটা হচ্ছে, সেটা হলো সাফিক্স হিসেবে যোগ হবে। আর বাদ বাকি যেগুলো হলো আমাদের সক্রিয়তা সিরিজের নিচে, সেইগুলো হলো আমাদের মানে প্রিফিক্স হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এই হলো একটা জৈব যৌগের আমরা নামকরণ দেখলাম। তাহলে এর বাদেও আমরা আরো কিছু দেখতে পারি। একটু ওয়েট করো, আমি আরেকটা দেখে। আচ্ছা, আরেকটা দেখি আমরা। এটা কি বোঝা গেছে ভাই? সবাই একটু জানাও তো। আচ্ছা, এই একটা আমরা দেখলাম CH3 CH2 CH Cl CH, এটা ইউপ্যাক নামকরণ করতে বলছে। ওকে, তাহলে একটার বিষয়কে আমরা একটা কি করতে পারি, এটাকে আমরা সুন্দর করে সাজাই লিখতে পারি। হ্যাঁ, আমরা কিভাবে সুন্দর করে সাজাই, একটু সাজাই ভালো হবে, তখন আমরা সহজে নামকরণ করতে পারবো। CH3 কে লিখলাম আমরা, CH2 টাকে লিখলাম, এখানে আমরা CH লিখলাম। দেখো আমাদের টার্গেট কি, কার্বনের 4টা হাত পূর্ণ রাখতে হবে, তাই না? তো দেখো এখানে এই কার্বনের এই একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, এই একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে, একটা হাত ফাঁকা আর একটা হাত ফাঁকা। তো এই একটা হাত দিয়ে তো এই যে CHO গ্রুপকে ধরলো, আর এই যে ক্লোরিন যেটা ব্র্যাকেটে আছে, তার মানে এটা কিন্তু একটা প্রতিস্থাপক গ্রুপ, এটা শাখা শিকলে আছে। তো আমাদের প্রথম কাজ কি ছিল, আমরা কি বলছিলাম যে দীর্ঘতম শিকল দেখা। তো দীর্ঘতম শিকল তো বোঝা যাচ্ছে এটাই। আর এই দীর্ঘতম শিকলের ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলক কোনটা সবচেয়ে শক্তিশালী, সেটা হলো এইটা। এটা কোন গ্রুপ বলো তো? এটা হলো আমাদের একটা অ্যালডিহাইড। ঠিক আছে, এটা কি একটা অ্যালডিহাইড। তো এই যে অ্যালডিহাইডটা আমরা দেখতেছি, এখান থেকে আমরা নাম্বারিং করবো 1 2 3 4, 4টা, তাই তো? এখন দেখো 2 নাম্বার কার্বন, এখানে আমরা একটা প্রতিস্থাপক পাইছি, তাহলে সেটা আমরা লিখবো না? এই যে 2 লিখলাম, এখানে কি গ্রুপ? এটা ক্লোরিন, একটা হ্যালোজেন গ্রুপ। তো হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে ক্লোরো ব্রোমো আয়োডো এভাবে লিখি আমরা। তাহলে এটা 2 নাম্বার কার্বন আছে 2 ক্লোরো, এবং কার্বন টোটাল কয়টা? 4টা। তাহলে 4 মানে কি বিউট, তাই না? বিউট। এখন এরপরে আমাদের লাগবে একটা সাফিক্স, সাফিক্স, তাই তো? এই যে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কোন সাফিক্সটা ইউজ করি? এল। ঠিক আছে, 2 ক্লোরো বিউট। ঠিক আছে, তো বিউটের ক্ষেত্রে এটা হলো 1 নাম্বার কার্বনেই আছে। দেখো অ্যালডিহাইড গ্রুপটা কোথায় আছে? তো এইখানে আমরা লিখি হলো বিউটানেল, বিউটানেল 1, যেহেতু 1 নাম্বার কার্বন এটা আছে। ঠিক আছে, বিউটানেল 1 বা 2 ক্লোরো বিউটানেল। হ্যাঁ, এইটাও আমরা লিখতে পারি। তাহলে এই হলো আরেকটা, আমরা একটু দেখলাম যে নরমালি আমাদের ক্ষেত্রে জৈব যৌগের ক্ষেত্রে ইউপ্যাক নামকরণগুলো কিভাবে হবে। ওকে, তাহলে নামকরণের ক্ষেত্রে আরো অনেক কিছুই আছে। আমরা এই জায়গাটা একটু এই বেসিকটা মনে রাখবো। এখন দেখো আমি তোমাদেরকে কিন্তু এখানে অপশন দেখাই, একটা জিনিস খেয়াল রাখো। তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো যে তোমার টোটাল যে দীর্ঘতম যে শিকলটা হবে, মানে মেইন
যে প্রধান শিকলটা থাকবে, এখানে যেমন প্রধান শিকল এইটা, ঠিক আছে, প্রধান শিকলে কার্বন কয়, এখানে 4টা দেখতেছো, তুমি এইটুকু বুঝতে পারতেছো যে অ্যান্সার বিউটেন দিয়ে কিছু হবে, বিউট সম্পর্কিত কিছু হবে। তাহলে অপশনে যদি পেন্ট, হেক্স, হেফট এগুলা কিছু থাকে তাহলে সেগুলো তো প্রথমেই বাদ যাচ্ছে। তো দেখবা অলওয়েজ দুইটা অপশন এমনি চলে যায়, মানে দুইটা থেকে মনে করো 4 দিয়ে, দুইটা থেকে 5 দিয়ে, মানে একই উত্তর দিয়ে থাকলো দুইটা। আর বিউটেনলের দেখ সাপোজ দেখা গেলো দুইটা অপশন থাকলো, তাহলে বাকি পেন্টানেলের যেগুলো আছে সেগুলো বাদ। এরপরে তুমি দেখবে প্রতিস্থাপক গ্রুপ অপশন দিয়ে থাকলে তুমি নামকরণটা অনেক ইজিলি করতে পারো। তো তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হলো দীর্ঘতম শিকল, প্রধান বিষয় যেটা দীর্ঘতম শিকলটা আইডেন্টিফাই করা, এবং একই সাথে তোমার যে কার্যকরী মূলক এবং প্রতিস্থাপক গ্রুপ, এই দুইটা জিনিস তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, নামকরণ তুমি মার্ক এনে দিতে পারবা। কারণ এমসিকিউ তো 4টা অপশন আছে, নামকরণটা তুমি নিজের মতো করে ভাঙাই লিখবে। ওকে, তো সবসময় মাথায় রাখবো যে আমি যদি এইভাবে দেখি, যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা একটু ভাঙাই লিখবো। আমরা জানি কার্বনের হাত 4টা, দরকার এইভাবে দিব, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি পিছনে কারণ আছে, এইভাবে দিব দরকার হলে, ঠিক আছে। দেখো ঠিক আছে, এই যে দেখো এইখানে দেখছো এটা, এই যে যৌগটা সেটাকে আমি এভাবে লিখছি, কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। এখন আমাকে একটা প্রশ্ন করতে পারে, আমাদের পরীক্ষা আসে যে এখানে সিগমা বন্ড কয়টা আছে, পাই বন্ড কয়টা আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সিগমা বন্ড আর পাই বন্ড দুইটা বন্ধন আমাদের জৈব যৌগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে একটু আমরা বুঝি যে সিগমা বন্ড আর পাই বন্ড। তো যদি আমি সিম্পলি বলতে চাই সিগমা বন্ড আর পাই বন্ডকে যদি আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে কম্পেয়ার করার ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখতে পারি যে সিগমা বন্ড ইজ লাইক ম্যারিজ, মানে বিয়ে করার মতো, এবং পাই বন্ড মানে হলো গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে। যদিও এটা কতটা লজিক্যাল আমি জানি না, তো আমরা একটু এইটুকু মনে রাখি। তাহলে আমাদের একটা হলো পাই বন্ড আর একটা হলো সিগমা বন্ড, দুইটা। তো আমি কি বলছি যে ম্যারেজের মতো। তো দেখো কোনটা নরমালি যে রিলেশন গুলো, এটা বেশি স্ট্রং হয় নাকি বিয়ে এগুলো বেশি স্ট্রং হয়? অবশ্যই ম্যারেজ, বিয়ে, তাই না? তাহলে এইটা কিন্তু সবথেকে শক্তিশালী আর এটা দুর্বল, তুলনামূলক সিগমা বন্ড থেকে পাই বন্ড দুর্বল। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো সিগমা বন্ড আমরা যেহেতু বলছি বিয়ে, তার মানে এইখানে নরমালি মানুষ কয়টা করে? আমরা জানি 4টা, বাট এখন নরমালি একটা। বাট এট এ টাইমে যখন কেউ রিলেশনে থাকে সে অনেকগুলাই করতে পারে। তো এখানে সিগমা বন্ড কিন্তু একটাই হয়, আর পাই বন্ড 2টা 3টা হইতে পারে আর কি। কেমন হইতে পারে আমরা দেখবো, ঠিক আছে। তো এরপরে আরো একটা বিষয় আছে, এখানে মুখোমুখি অতিক্রমণ হয়, মুখোমুখি অতিক্রমণ হয় অরবিটাল গুলোর, আর এটা হয় পাশাপাশি। কারণ নরমালি রিলেশন থাকলে তুমি তো এইভাবে ছাড়া মুখোমুখি কোনো কিছু করতে পারছো না, সব সাইড ওয়াইজ না, ঠিক আছে। তো মেইনলি এটা একটু মনে রাখো, সিগমা বন্ড হলো আমাদের একটাই হয়। কেমন? যদি আমাদের মনে রাখো প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে আগে সিগমা বন্ড তৈরি করবে, তারপরে পাই বন্ড আসবে। সিগমা বন্ড যদি না থাকে তাহলে পাই বন্ড আসতে পারে না। জিনিসটা কি বোঝা গেছে? সিগমা বন্ড যদি না থাকে তাহলে পাই বন্ড তৈরি হতে পারে না। যেমন যদি আমাদের এখানে একটা দেখি, আমরা মনে করি এই যে সি ডাবল বন্ড সি, এখানে আমরা 2টা হাইড্রোজেন দিলাম, ওকে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কি বলছি সিঙ্গেল যে বন্ডটা সেটা হলো আমাদের সিগমা বন্ড। আগে দেখবে যদি আমি নরমালি এখানে কার্বন একটা বন্ড দিই আর বাকি এখানে 3টা হাইড্রোজেন দিই, তো এখানে কিন্তু কোনো পাই বন্ড নেই। পাই বন্ড বলতে কি, প্রথম যে বন্ডটা এখানে এটা হলো আমাদের একটা সিগমা বন্ড, এটা কি একটা সিগমা বন্ড, আর তারপরে যেটা তৈরি হয়েছে এটা মনে করো একটা পাই বন্ড। মানে 2টা বন্ড যদি থাকে এখানে তাহলে একটা সিগমা হবে, একটা পাই হবে। যদি 3টা হয় তাহলে একটা সিগমা, ওই লাল রঙের যেটা ওইটা হলো আমরা সিগমা বন্ড বলবো, এবং নীল কালার আমি যে 2টা দিছি এই 2টা হলো পাই বন্ড, তাই না? তাহলে সিগমা বন্ড মাস্ট থাকতে হবে একটা, ঠিক আছে। আর সিগমা বন্ড একটাই হবে, একের অধিক হবে না কখনো, বুঝা গেছে? তাহলে আসো এবার আমরা একটু দেখি, এইখানে যদি বলা হয় এই যৌগটার ক্ষেত্রে সিগমা বন্ড কয়টা এবং পাই বন্ড কয়টা, একটু খেয়াল করো। এই যে একটা সিঙ্গেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11, আর এই একটা 12, তাহলে সিগমা বন্ড কয়টা? 12টা। আর এই যে একটা আছে ডাবল বন্ড, মানে এটা হলো একটা পাই বন্ড। পাই বন্ড কয়টা? একটা। বুঝা গেছে এখানে? এখন তুমি এটা কিভাবে বুঝবে? এত বড় করে তো লেখা সম্ভব না। তুমি দেখবা যে নরমালি এখানে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, তার মানে কার্বন 3 হাতে 3টা যদি আরেকটা যেহেতু কার্বন ধরবে, তার মানে এখানে 4টা সিঙ্গেল বন্ড আছে, এখানে 2টা হাইড্রোজেন, ঠিক আছে। এই জায়গাটায় অক্সিজেন নরমালি 2টা হাত থেকে অক্সিজেন আছে, এবং সেটা আমরা লিখে দেখছি। তো সিগমা বন্ড পাই বন্ডের সংখ্যাটা কি বোঝা গেছে কিনা সবাই একটু জানাও তো। ওকে, তো এখন সিগমা বন্ড পাই বন্ড বোঝা গেলে আমরা তাইলে এই যে সংখ্যাটা পরীক্ষায় কিন্তু আসে যে কোন যৌগে কয়টা আমাদের সিগমা বন্ড বা পাই বন্ড আছে, আমরা একটু এভাবে লিখে দেবো, হ্যাঁ। ওকে,
এরপর আরেকটা জিনিস আছে, যেমন এই একটা প্রশ্ন, এটা হলো আমাদের যশোর বোর্ডে আসছে, সেটা হলো CH3 এই যৌগের সংকরায়ন, এই যৌগের কার্বনের যে সংকরায়ন, মানে যে সংকরায়ন কত, সংকরায়ন কিভাবে বলবো এবার। এটা অপশন আছে sp2 sp3, ঠিক আছে, sp3d, এটা হলো আমাদের অপশন। ওকে, তাহলে সংকরায়ন আমরা নরমালি কার্বনে দেখতে পাবো। তো এই জায়গাটা আমি যদি একটু ভেঙে লিখি এটাকে, ঠিক আছে, আমি একটু ভেঙে লিখতেছি। 4টা হাত, তো 4টা হাতের ভিতরে 3টা তো হাইড্রোজেন নিল, একটা কার্বন ধরলো, আর বাকিগুলো হাইড্রোজেন এভাবে নিয়ে নিল। ওকে, তাহলে দেখো তো আমাকে এইটা বলো তো ভাই আগে, এইখানে আমাদের সিগমা বন্ড কয়টা আছে? সিগমা বন্ড আছে এখানে, দেখো তো টোটাল আমি কি বলছিলাম, 3টা হাইড্রোজেন 6টা তো আছে, এবং কার্বন কার্বন একটা হাত দিয়ে ধরে রাখছে, তার মানে এখানে টোটাল সিগমা বন্ড কিন্তু 7টা। এমনি দেখলে তুমি যদি গুণো তাহলে বুঝতে পারবে এখানে 7টা সিগমা বন্ড আছে। ওকে, তো আমাদের বলছে যে এখানে যে কার্বনটা, দুইটার ক্ষেত্রে দুইটা কার্বনই সেম, তাই না, CH3 মানে সেম কার্বন। দুইটা কার্বনের ক্ষেত্রে আমরা যেমন একটাকে ধরলাম যে এই কার্বনের সংকরায়নটা কত। তো আমরা জৈব যৌগের ক্ষেত্রে খুব ইজি, বা যে কোনো যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু সহজে বের করতে পারি। সংকরায়ন বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে দেখো আমাদের দেখতে হবে সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড নাম্বার প্লাস আমরা এখানে কি করব, যদি লোন পেয়ার থাকে লোন পেয়ারের নাম্বার, লোন পেয়ারে ইলেকট্রন কয়টা সেটা নাম, লোন পেয়ার কয়টা আছে, এই দুইটা যোগ করে দিলে যে নাম্বারটা পাবো সেটা আমাদের সংকরায়ন হবে। কেমন, এইখানে আমরা এই কার্বনটা দেখতেছি না, এই কার্বনের সিগমা বন্ড কয়টা, এই 1টা 2টা 3টা 4টা, 4টা হাত না, 4টাই তো সিঙ্গেল বন্ডে আছে, তাহলে 4টা আছে, 4টা মানে sp3, তাই তো। তার মানে কি sp3 আমরা এটা জানি। আমি যদি আরো একটা দেখাই, যে আমরা যদি কমন যেটা কার্বন, তাই তো, দুই হাতে 2টা হাইড্রোজেন আছে, এমন এই যে কার্বন, 2টা কার্বনের ক্ষেত্রে সেম। তো আমি যদি দেখি এই যে এখানে তো 4টা হাত আছে, এই একটা সিগমা বন্ড, একটা সিগমা বন্ড না এখানে, মানে সবগুলো তো একটা, তাহলে সিগমা বন্ড এখানে কয়টা, 3টা, আর একটা কি পাই বন্ড, একটা তো পাই বন্ড এখানে, তাহলে এখানে আচ্ছা এইগুলোর ক্ষেত্রে কিন্তু লোন পেয়ার নেই এই সমস্ত কার্বনে। হ্যাঁ, তো এখানে কিন্তু সিগমা বন্ডের মান 3 আসছে, কারণ এটা হলো sp2। আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের ইথিলিন, ঠিক আছে, ইথিলিন না, ইথিন, এটা হলো আমাদের ইথিন। তো এই যে ইথিনের ক্ষেত্রে আমরা দেখছি sp2, যদি আমরা ইথাইন দেখি যে ট্রিপল বন্ড, যেটা এখানে কি 2টা পাই বন্ড আর 2টা আমাদের সিগমা বন্ড, এই যে এই একটা, মানে এই যে একটা সিগমা বন্ড আর এখানে একটা সিগমা, 2টা সিগমা বন্ড, তার মানে sp, এটা সংকরায়ন কি sp। এটা কি বোঝা গেছে ভাই, সবাই জানো তো। যদি আমি আরেকটা দেখাই, অ্যালডিহাইডের ক্ষেত্রে সিগমা বন্ড কই, 1 2 3, এই যে 3টা, তাহলে কি sp2। কিটোনের ক্ষেত্রেও সেম, তাহলে সিগমা বন্ড পাই বন্ড কি বোঝা যাচ্ছে এখানে কার্বনগুলোর ক্ষেত্রে? সবাই বোঝা, বলো তো আমাকে, সিগমা বন্ড পাই বন্ড তোমরা বুঝতে পারছো কিনা? আর এই হলো তোমাদের নরমাল আমাদের যে প্রথম দিকের বেসিক আলোচনাগুলো, সেটা। এবার আমরা চলে আসবো আরো গুরুত্বপূর্ণ জায়গায় পরীক্ষার জন্য, সেটা হলো সমানতা। সমানুতা বা আইসোমার আমরা জানি, এখানে সমানুতা বা আইসোমারের ক্ষেত্রে এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে সমানুতার ক্ষেত্রে আমরা দেখব যে সবকিছুই একই, অর্থাৎ আণবিক সংকেত, তারপরে সব কিছুই একই, কিন্তু ডিফারেন্ট কোনটা, গাঠনিক সংকেতটা, গাঠনিক ভিন্নতা দেখতে পাই আমরা। গাঠনিক ভিন্নতা বলতে কি বোঝাইছে, অর্থাৎ এদের যে গঠনগত বিষয়টা সেটাই পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। কেমন, যদি আমরা যদি একটা দেখি CH3, ঠিক আছে। এবার আবারও একই জিনিস, এই যে দেখো, দুইটার যদি আমি আণবিক সংকেত দেখি, কার্বন 4টা আছে, হাইড্রোজেন 10টা আছে, ঠিক আছে, কার্বন এখানে 4টা আছে, হ্যাঁ, হাইড্রোজেন 10টা আছে, তাহলে দুইটার সংকেত কিন্তু সেম, C4H10, কিন্তু দেখা গেছে যে দুইটার গঠনগত পার্থক্য, তাই না? একটা লম্বা একটা সিকলে চলে গেছে, যেটার নাম হলো আমাদের বিউটেন, আর এটার নাম কি হয়েছে, যে 1 2 3 যদি করি তাহলে এটা 2 মিথাইল প্রোপেন। নাম চেঞ্জ হয়েছে, তার মানে কি অবশ্যই বৈশিষ্ট্য চেঞ্জ আসবে,
একটার নাম আছে আমাদের বিউটেন আর একটা হলো 2 মিথাইল প্রোপেন। তাহলে এই যে বৈশিষ্ট্যটা আমরা দেখছি গঠনগত যে ভিন্নতা, এইটাকেই বলা হচ্ছে আইসোমারিজম বা সমানতা। আর এই একটা বৈশিষ্ট্য সমানতা, যার কারণে জৈব যৌগের ভিতরে এত বেশি ভেরিয়েশন, এত বেশি বৈচিত্র্য দেখা যায়। একটা হলো সমানতা আর একটা হলো ক্যাটেনেশন বা কার্বনের শিকল তৈরি করার যে ধর্ম, এটাকে ক্যাটেনেশন বলা হচ্ছে। আর একটা হলো পলিমার বা পলিমারাইজেশন। এই যে তিনটা বৈশিষ্ট্য, ক্যাটেনেশন, আইসোমারিজম এন্ড পলিমারিজম, পলিমার, ঠিক আছে। তো এই তিনটা বৈশিষ্ট্যের কারণে জৈব যৌগের ভিতরে আমরা এত বেশি বৈচিত্র্য দেখতে পাচ্ছি। তো আমি যেটা লিখলাম এটা হলো একটা সমানতা। নরমালি আমরা সমানতাকে বা আইসোমারকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো গাঠনিক না, একটা হলো গঠনগত, হ্যাঁ, একটা হলো গাঠনিক সমাণু আর একটা হলো স্টেরিও সমাণু। ওকে, একটা হলো গাঠনিক সমাণু, আমরা একটু লিখে দিই, একটা হলো গাঠনিক সমাণু আর একটা হলো স্টেরিও সমাণু। এই গাঠনিক সমাণুকে মেইনলি 5টা ভাগে ভাগ করা যায়। কয়টা? 5টা ভাগে ভাগ করা যায়। 5টা ভাগ কি কি? প্রথমে হলো আমাদের শিকল সমাণু বা চেইন সমাণু। ওকে, তারপরে হলো আমাদের অবস্থান সমাণু, তারপরে হলো কার্যকরী মূলক সমাণু, এরপর হলো মেটামারিজম, আর তারপর হলো টটোমারিজম। ওকে, এখন আমি এই যে উদাহরণটা লিখছি একটু খেয়াল করো। এখানে এটা কি, শিকল আগে 4টা ছিল, তাই না? এখানে কয়টা ছিল? 4টা, সেটা এখন হয়ে গেছে কি 3টা। অর্থাৎ শিকলের ভিতরে পরিবর্তন আসছে না, শিকলের ভিতরে আমি চেঞ্জ করছি। এখানে শিকলের 4টা ছিল, এখানে শিকল হয়ে গেছে 3টা। এই যে শিকলের ভিতরে পরিবর্তন, এটাই হলো শিকল সমাণু বা চেইন সমাণু। বুঝতে পারছো? শিকলের ভিতরে পরিবর্তন হচ্ছে শিকল সমাণু বা চেইন সমাণু। এবার চলে আসবে অবস্থান সমাণু। অর্থাৎ কিসের অবস্থান? নরমালি কার্যকরী মূলকের অবস্থান পরিবর্তনের কারণে দেখা যায় যে নাম এবং বৈশিষ্ট্যের ভিতরে পার্থক্য দেখা যায়। কেমন? একটু খেয়াল করো। এখানে আমরা মনে করো একটা কি লিখলাম, এখানে লিখি আমরা এই যে CH3 CH2, এই যে আমরা এটা কি লিখছি, এটা লিখছি প্রোপানল। এটা একটা অ্যালকোহল, তাই না? এই যে এদিক থেকে আমরা যদি মার্ক করি 1 2 3, তাহলে এটা হলো বলা হচ্ছে প্রোপানল। এখন আমি কি করব, এখানে একটু চেঞ্জ করব। কি দেখো, এই যে CH3 CHOH, আমি অ্যালকোহল যে কার্যকরী মূলকটা আছে, অ্যালকোহল কার্যকরী মূলকটাকে আমরা এইখান থেকে, এই যে এখান থেকে সরাই এখানে নিয়ে আসছি, এই জায়গায় চলে আসছে। এবার দেখো নামটা কি হয়ে গেছে এটা। এবার আমরা এদিক থেকে যেদিক থেকে নামকরণ করি, এটা আমাদের দেখো 3 কার্বন বিশিষ্ট, বাট এইখানে এটার নাম কি ছিল? এটার নাম ছিল হলো প্রোপানল 1। এখন এইটার নাম কি হয়ে গেছে দেখো, এটার নাম হইছে 2। তাহলে এটা হলো প্রোপানল 2, কারণ এখানে 2 নাম্বার কার্বনে হলো আমাদের কার্যকরী মূলকটা। অর্থাৎ কার্যকরী যে মূলকটা, এই কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন হয়েছে। সবাই বুঝতে পারছো? সবাই একটু জানাও তো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 2 নাম্বার কার্যকরী মূলকের ভিতরে আমরা অবস্থানের পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে অবস্থান সমাণু, শিকল সমাণু বোঝা গেছে। একটা হলো কার্যকরী মূলকের অবস্থানের পরিবর্তন হয়েছে, আর একটা হলো আমরা দেখছি চেইনের ভিতরে, অর্থাৎ শিকল আর বিচ্ছার ভিতরে সাধারণ পরিবর্তন। এটা হলো শিকল সমাণু। ঠিক আছে, এবার দেখবো কার্যকরী মূলক সমাণু। আমি একটু মুছে দিই। এই আমরা একটা লিখলাম, এটা একটা অ্যালকোহল। কি অ্যালকোহল? এটা বিউটানল, তাই তো? 4 কার্বন বিশিষ্ট বিউটা অ্যালকোহল। আমি এবার একটু এটা লিখি। দেখো কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা সেম। এখানে 6 আর 3 9, এখানে 5 আর 5 10। আচ্ছা 9 আর 1 10। এই যে একটা হাইড্রোজেন, টোটাল 4টা কার্বন 10টা হাইড্রোজেন। এইখানেও 4টা কার্বন 10টা হাইড্রোজেন। আর মাঝখানে অক্সিজেন আছে, অক্সিজেন আছে। এইটা ছিল অ্যালকোহল। আর এইটা হয়ে গেছে এই যে গ্রুপ, এটা বললে আমি তোমাদেরকে বলিনি, এটার নাম হলো ইথার। এই যে কার্যকরী মূলক ROR, এটাকে বলা হয় ইথার।
তাহলে এটা ছিল আমাদের বিউটানল, আর এটা হয়ে গেছে আমাদের ইথার। তাও কি ইথার? এটা হলো ডাই ইথাইল ইথার, এটার নাম হলো ডাই ইথাইল ইথার। মেইন কি আমাদের এই যে অ্যালকোহল, এই যে ইথারের যে গ্রুপ, এইভাবে আমরা দুটো ভাগ করি আর কি ইথারকে, ঠিক আছে। তো যেদিকে হলো আমাদের এই যে অ্যালকাইল গ্রুপ, এখানে মনে করি যদি 4টা থাকতো তাহলে এটার নাম হয়ে যেত বিউটাইল, আর এই যে আমাদের এটার সাথে তো আছে 2টা, এটার নাম হলো ইথাইল। সাপোজ আমরা এখানে ধরলাম 4টা আছে, ঠিক আছে, ইথাইল, তাহলে এটার নাম হইতো বিউটাইল ইথাইল ইথার বা ইথাইল বিউটাইল ইথার, আরো নাম আছে। তো আমরা এইভাবে ইথারের নামকরণ করি। তো মেইন যে বিষয়টা আমি বোঝাইতে যাচ্ছি আসল কথা হলো, দেখো কার্যকরী মূলক ছিল অ্যালকোহল, সেই কার্যকরী মূলকটা কি হয়ে গেল? ইথার। ওকে, কার্যকরী মূলক ছিল অ্যালকোহল, সেটা হয়ে গেল ইথার। অর্থাৎ এখানে কিন্তু কার্যকরী মূলকের পরিবর্তন হয়েছে। কি হয়েছে? কার্যকরী মূলকের পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কার্যকরী মূলক সমাণু। সবই ঠিক আছে, কার্যকরী মূলকের পরিবর্তন হওয়ার কারণে বৈশিষ্ট্যের ভিতরে আমরা পরিবর্তন দেখতে পারবো, ঠিক আছে। তো এই জায়গাটায় একটু জিনিস মনে রাখতে পারো, কার্যকরী মূলক সমাণুটা আমরা মেইনলি 3টে জায়গায় দেখতে পারি। কি কি? আমি একটু এখানে লিখে দিই, অ্যালকোহল, ইথার আর 2 ডিগ্রি অ্যামিন। এই 3টে জায়গায় আমরা দেখতে পারি হলো কার্যকরী মূলক সমাণু অ্যালকোহল, ইথার এবং 2 ডিগ্রি অ্যামিন। তো এই পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে আমরা চলে যাব মেটামারিজমে, আর এরপরে আছে আরেকটা, সেটা হলো টটোমারিজম। এই যে আমরা কেবল যেটা লিখলাম CH3, এটা তো আমাদের দেখলাম যে ডাই ইথাইল ইথার, তাই তো, ডাই ইথাইল ইথার। ওকে, আমরা যদি এই ডাই ইথাইল ইথারটাকে একটু সরাই এইভাবে লিখি, সমস্যা আছে? সবই তো ঠিক আছে, তাই না? একটু সরাই লিখছি ডাই ইথাইল ইথার, আর এটার নাম হয়েছে মিথাইল প্রোপাইল ইথার। নাম কি হয়েছে এবার? এটার নাম কি ছিল? আমি একটু লিখে দিই, ডাই ইথাইল ইথার। এটার নাম হয়ে গেছে কি? এই পাশে মিথাইল গ্রুপ আছে একটা, মিথাইল, 3টা আছে, তার মানে প্রোপাইল ইথার। নামের পরিবর্তন হয়েছে। তো এখন বিষয় এটা না, বিষয় হলো যে আমাদের মেটামারিজমের ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যে কার্যকরী মূলক যেটা আছে, এর 2 পাশে অক্সিজেনের সংখ্যা কত? এখানে 2টা করে আছে, আর এখানে কয়টা আছে দেখো তো? 3টা, 1টা। তো এইটার যে এই এখানে যে কার্বন সংখ্যা আর এটার যে কার্বন সংখ্যা 2 সাইডে, এটা কি মিলে না? এটা দুইটা আছে, আর এখানে 3 1 আছে, ঠিক আছে। এই পাশের মেলার বিষয় না, এটার সাথে এটার মিলার বিষয় না, বিষয় হলো এটার সাথে এটা মিলতেছে কিনা। এটার সাথে যদি এটার 2 পাশের কার্বনের সংখ্যা না মিলে, তাহলে এরা হলো মেটামারিজম। তাহলে এই সমাণুকে আমরা বলতে পারি মেটামারিজম সমানুতা। ওকে, তাহলে এই যে 2টা যৌগ লিখলাম, সেম যৌগ, 2টা যৌগের কার্যকরী মূলকের 2 পাশের কার্বন সংখ্যা যদি না মিলে, মানে এর 2 পাশের কার্বন সংখ্যা যে 2 2 হইতে হবে এটার কথা না, এর 3 1 আছে, সমস্যা না। সমস্যা এইটার সাথে এটারটা মিলতেছে কিনা। যদি মিলে তাহলে সেটা সমানুতা না, মেটামারিজম সমানুতা না। এই 2টা মিলতেছে না, দেখো এটা 2টা আছে, এটা 3টা 1টা আছে, তাহলে এরা হলো মেটামারিজম, বা এদেরকে আমরা মেটামারিজম সমানুতা বলতে পারি, ঠিক আছে। এটা কি বোঝা গেছে? সবাই আমাকে বলো তো, এটা বুঝতে পারলে আমাকে একটু জানাও যে ভাই আমি বুঝতে পারছি। ওকে, তাহলে এরপর আমরা চলে যাই টটোমারিজমে। আর এই টটোমারিজমকে আমরা আরো একটা নামে ডাকি, সেটা হলো গতিশীল কার্যকরী মূলক সমানুতা। দেখো একটু খেয়াল করো, এটা আমরা কিটোন লিখছি, তাই না? এটা হলো কিটোন, সিও মানে কি ছিল? কিটোন। ওকে,
কিটোনের দুই পাশে দুইটা আর গ্রুপ আছে, সমস্যা নাই, দ্যাট ডাজন্ট ম্যাটার। আর একটা আছে দেখো আর সি ডাবল ও আর, ওকে এটা একটা সিঙ্গেল আর সিও, যদি আর সি ডাবল ও আর হয় এটা সিও একটা আর, একটা হলো কিটোন আর এটাকে বলে অ্যাস্টার। পার্থক্যটা একটু খেয়াল রাখি, একটা হলো কিটোন আর একটা হলো অ্যাস্টার, ওকে। তো দেখো এখানে কি হয়, কিটোন আছে, কিটোনের এইখানে যে অক্সিজেনের সাথে যে ডাবল বন্ডটা আছে, অক্সিজেনের সাথে যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা একটা বন্ড ভেঙে এই বন্ডটা এখানে চলে যায়, তাহলে কি হয় দেখো তো CH3, এবং এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে আসে CH3, এই যে ডাবল বন্ড এখানে আমি দিয়ে দিলাম, মনে করো এই যে COH, অক্সিজেন কিন্তু সিঙ্গেল বন্ড, আর এই জায়গাটায় কি হয় CH2। ব্যাপারটা কি বোঝা গেছে? তো এইখানে দেখো একটা অক্সিজেনের ক্ষেত্রে একটা সিঙ্গেল বন্ড, এই যে বন্ডটা ভেঙে এখানে চলে আসে এবং একটা হাইড্রোজেন অক্সিজেন নিয়ে নেয়, এই যে অক্সিজেন এখানে একটা ডাবল বন্ড চলে আসে, আরেকটা দাগ হয়ে গেল। তো এইটা কি হয়ে গেল, একটা অ্যালকোহল তৈরি হলো। এখানে ছিল কি কিটোন, আর হয়ে গেল কি, হয়ে গেল হলো অ্যালকোহল। অর্থাৎ এখানে দেখো কি বিষয়টা কি হচ্ছে, এখানে কিন্তু বন্ডগুলো নিজেদের ভিতরে ভাঙতেছে, অবশ্যই কারণ আছে, সেটা আমরা এখন না জানি এমসিকিউ যেহেতু, তো আমরা যা সেটুকু খেয়াল রাখি, বন্ডগুলো ভেঙে কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে কিটোনটা কিসে পরিবর্তিত হচ্ছে, অ্যালকোহল, এবং অ্যালকোহলের সাথে এখানে আমরা আরেকটা কি দেখতে পাচ্ছি, অ্যালকিন দেখতে পাচ্ছি না। এই জন্য এটাকে তো আমরা বললাম যে গতিশীল কার্যকরী মূলক সমানতা, কারণ এখানে কি মৌলগুলো ভাঙতেছে, গতিশীল কার্যকরী মূলক সমানতা। এখানে আরো একটা নামে ডাকবা, দেখো কিটোন অ্যালকোহলে পরিবর্তিত হচ্ছে এবং একই সাথে অ্যালকিনও আছে, এই জন্য এই সমানতার আরেকটা নাম হলো কিটো ইন অল, কিটো ইনল সমানতা, ঠিক আছে। ইন মানে অ্যালকোহল আর অল মানে হলো অ্যালডিহাইড, সরি ভুল হলো, ইন মানে হলো অ্যালকিন আর অল মানে হলো অ্যালকোহল, কিটোন অ্যালকিন অ্যালকোহল, এই জন্য এটার নাম হয়েছে কিটো ইনল সমানতা। তার মানে এইটা আমরা তিনটার ভিতরে দেখতে পাই, অ্যালকিন, অ্যালকোহল আর কিটোন, এই তিনটার ভিতরে হলো আমরা এই সমানুতা দেখতে পাই, এই জন্য এটাকে বলা হয় কিটো ইনল সমানুতা। বোঝা গেছে? সবাই একটু বলো। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের স্টেরিও সমানুতা, আজকের সর্বশেষ টপিক। আমি বললাম স্টেরিও সমানুতা মেইনলি দুই প্রকার, একটা হলো জ্যামিতিক সমানুতা আর একটা হলো আলোক সক্রিয় সমানুতা। স্টেরিও চলে আসা হবে জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা শর্ত মনে রাখতে হবে, এটা হলো দ্বিবন্ধন হতে হবে। কি হবে? দ্বিবন্ধন, মুক্ত আবর্তন সম্ভব না। কি আছে আমি বোঝাচ্ছি। আর 3 নাম্বারটা সি এ বি ডাবল বন্ড এ বি সি, যাই লেখা থাকুক না কেন বা যেটাই হোক না কেন, এই ভিডিও লিখে দিই, সমস্যা নেই। এবার একটু খেয়াল করো, জ্যামিতিক সমানুতার উদাহরণ দিলে খুব ভালো বুঝবা। কার্বন আছে, কার্বন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, একটা হাইড্রোজেন আছে, এখানে একটা অ্যালকাইল গ্রুপ আছে, ঠিক আছে? এইটা বোঝা গেছে? তো এই জায়গাটায় কি হয়, এটা একটা দ্বিবন্ধন আছে, প্রথম শর্ত মিলছে। এবার মুক্ত আবর্তন কি, এই জায়গাটায় এই কার্বনটা থাকবে, এই কার্বনটা এবার ঘুরবে, এটাকে কেন্দ্র করে ঘুরবে। দেখো এই কার্বনটা যদি ঘুরে আসে, কার্বনটা যদি ঘুরে, তাহলে একটা ডাবল বন্ড আরেকটা ডাবল বন্ডের সাথে পেঁচায় যাচ্ছে না বিষয়টা। যদি আমি একটু বোঝানোর ট্রাই করি, এই জায়গাটায় যে দুইটা কার্বন আছে আমার দুই হাতে, এখন দুই হাতে দুইটা কার্বন, এই যে দুইটা হাত মনে করে দুইটা আমার কার্বন, ঠিক আছে? তো এখন এই দুইটা কার্বন আমাদের এই যে এই একটা কার্বন, এই একটা কার্বন, আর এই হলো ডাবল বন্ড, ঠিক আছে? তো আমার এই কার্বনটা স্থির আছে, এই কার্বনটা ঘুরতে যাচ্ছে। যদি এই কার্বনটা এভাবে ঘুরতে যায়, তাহলে এই যে দেখতেছো এই যে বন্ডটার ভিতরে যে এরকম এই যে প্যাচ লাগা যাচ্ছে, যে এই যে মুক্ত আবর্তন সম্ভব না, মানে যখন এইভাবে ঘুরতে যাবে কার্বন সহ, তাহলে এইখানে কিন্তু ডাবল বন্ডের ভিতরে এই যে ক্রসিং হচ্ছে, প্যাচ লেগে যাচ্ছে, এটা কিন্তু সম্ভব না। মুক্ত আবর্তন মানে যদি সিঙ্গেল বন্ড হইতো, এবার একটু খেয়াল করে, যদি সিঙ্গেল বন্ড হইতো তাহলে কার্বন এভাবে ঘুরে যাচ্ছে, অসুবিধা আছে? কার্বন ঘুরে গেল, কোনো সমস্যা নেই। যদি আচ্ছা এটা আরো ভালো বোঝানো যায়, এটা দিয়ে এই যে এইটা একটা ঘুরতেছে, দেখো এই যে এটা ঘুরতেছে, দেখা যায়
এই যে দুইটা হলো মেইনলি ঘুরে এখানে। তো এইটা হলো আমাদের একটা কার্বন, এই যে আমি যদি এটাকে টান দিয়ে দেখাই, এই একটা কার্বন, হ্যাঁ, আর এদিকে আমাদের এই একটা কার্বন, ঠিক আছে, দুইটা কার্বন। তো এই দুইটা কার্বন যদি একটা সিঙ্গেল বন্ড থাকে এটা ঘুরতে পারতেছে, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। কিন্তু ডাবল বন্ড হইলে এদের ভিতরে দেখা যায় প্যাচ লেগে যায়, তো প্যাচ লাগানো যাবে না। তাহলে কি হয়, এখানে কার্বন স্থির থাকে, এই হাইড্রোজেন আর এই অ্যালকাইল গ্রুপ বা এখানে যে দুইটাই মূলক থাকুক না কেন, এরা দুজন হলো কার্বনকে কেন্দ্র করে ঘুরে যায়। তখন কি দাঁড়াচ্ছে, এখানে হাইড্রোজেন থাকে, এখানে CH3 থাকে, এখানে হয়ে যাবে তখন CH3, এখানে চলে আসবে হাইড্রোজেন। এইটা হলো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে অবস্থাটাকে বলা হচ্ছে সিস, এটাকে বলা হচ্ছে ট্রান্স। তাহলে এই জন্য এই জ্যামিতিক সমানতাকে একটা বলা হচ্ছে সিস ট্রান্স সমানতা। এখানে অ্যালকাইল গ্রুপ যে থাকতে হবে এমন কোনো কথা নেই। এখানে তুমি মনে করো এটা না দিয়ে তুমি ক্লোরিন দিতে পারো, অর্থাৎ মৌল পরিবর্তন হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদের দেখতে হবে যে এই যে এই বরাবর ডিভাইডেডটা, এই ডিফারেন্সটা, দুইটা মাঝখানে এইদিকে দুইটা কি ছিল, এইদিকে দুইটা কি ছিল, ওকে। তো সিঙ্গেল বন্ড হইতে পারবে না, জ্যামিতিক সমানতার ক্ষেত্রে অবশ্যই ডাবল বন্ড হইতে হবে, ওকে। এবং মুক্ত আবর্তন সম্ভব হবে না, এবং এই যৌগগুলো হবে। তাহলে জ্যামিতিক সমানুকে কি বলা হচ্ছে, সবাই বলো, জ্যামিতিক সমানুকে আরেকটা নামে ডাকা হয় সিস ট্রান্স সমানুতা। জ্যামিতিক সমানুতার আরেকটা নাম হলো সিস ট্রান্স সমানুতা, ঠিক আছে। চলে আসে এবার আলোক সক্রিয় সমানতা, স্থিরীয় সমানতা, লাস্ট টপিক যেটা, সেটা হলো আলোক সক্রিয় সমানতা। এটা দেখবো আমরা এখন। প্রথম কথা হলো যে আলোক সক্রিয় সমানতা, প্রথম কথা হলো কাইরাল কার্বন হইতে হবে। হোয়াট ইজ কাইরাল কার্বন? বাংলায় কাইরাল মানে যেটা হলো চারটা বিয়ে করা যাবে সেটা। কার্বন চার হাতে চারটা বিয়ে করবে, চার হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক হইতে হবে। কাইরাল কার্বন মানে ভিন্ন কার্যকরী মূলক থাকতে হবে, একই মূলক থাকতে পারবে না, ভিন্ন মূলক। অর্থাৎ এই হাতে যদি কার্বন CH3OH ধরে, এই হাতে CH3 ধরে, এই হাতে একটা অ্যালকোহল ধরে, এই হাতে একটা O ধরে, সরি ও না, একটা হাইড্রোজেন, তাহলে চার হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক হইল। এটা হলো তাইলে আমাদের একটা কাইরাল কার্বন। এবং কাইরাল কার্বনের এখানে আরেকটা জিনিস আমরা প্রকাশ করি, এটাকে স্টার দিয়ে মাথায়, ওকে। আবার যদি একটা কার্বন লিখি এইভাবে, সেই কার্বনটাকে, এটা দর্পণ, এটা মনে করি একটা দর্পণ, এটা একটা আয়না, আয়নাকে ধরলে কি হবে, এইটাই বসে আসবে H2O, ওইটা হাইড্রোজেন এই পাশে চলে যাবে, এখানে আমাদের কি হবে H3C, এটা কি হবে H+C। এরকমই তো বোঝা গেছে কাইরাল কার্বনটা। এবং কাইরাল কার্বন হবে এবং একটা আরেকটা দর্পণ প্রতিবিম্ব হবে। এবং দ্বিতীয় বিষয় যেটা, দর্পণ প্রতিবিম্ব হয়ে হবে না, একটার উপর আরেকটা অসমপাতিত হইতে হবে। অসমপাতিত মানে কি, মিলবে না। অর্থাৎ এই যে আমাদের একটা হাত, এই একটা হাত, এই দুইটা মিলতেছে এইভাবে না, এই একটা হাত, এই যে দুইটা মিলতেছে, এইদিকে আমার বৃদ্ধ আঙ্গুল আর এই বৃদ্ধ আঙ্গুলটা এইদিকে, তাহলে দুইটা অসমপাতিত হইতে হবে, একটা আরেকটার উপর সমান সমান মিলে যাবে না, এইভাবে মিলবে না, ওকে। তো সমাপাতিত হইতে হবে, ওকে, অসমপাতিত হইতে হবে, এবং কাইরাল কার্বন থাকতে হবে, এবং দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। তো এই হলো আমাদের আলোক সক্রিয় সমানুতা। এবং এইদিকে আমাদের আরো কিছু বিষয় আছে, যে ডি সমানুতা, এল সমানুতা, মেসোযৌগ, রেসিমিক মিশ্রণ, এগুলো আছে, এগুলোর কারণ কি এগুলো জানতে হবে। এটাও একটু মনে রাখবে যে রেসিমিক মিশ্রণের যোগফল, রেসিমিক মিশ্রণের যোগফল শূন্য হবে, ওকে। রেসিমিক মিশ্রণের যোগফল কি হবে, শূন্য হবে। মেইনলি কি হচ্ছে, এটা হলো আবর্তন তলের উপরে আলোক সক্রিয় কোনটা, এটা হলো কত ডিগ্রি যাচ্ছে, কত ডিগ্রি মানে আলো কত ডিগ্রি বেগে যাচ্ছে ওই যৌগের ভিতরে। যে ল্যাকটিক অ্যাসিডের একটু মনে রাখতে পারো, ল্যাকটিক অ্যাসিডের হলো +2.24 ডিগ্রি আর -2.24 ডিগ্রি, যেটা প্লাস সেটা হলো ডি আর মাইনাস হলো এল। ডেক্সট্রোরোটারি আর ল্যাবোরেটরি, অর্থাৎ ডান আবর্তি এবং বাম আবর্তি, যেটা ডান দিকে এবং বাম দিকে যাচ্ছে, এবং এই দুটো যোগ করলে কি হচ্ছে, প্লাস প্লাসে মাইনাসে জিরো হয়ে যাচ্ছে না, এটা হলো রেসিমিক মিশ্রণ। তো এই হলো ভাই ওভারঅল বিষয়। তোমরা ক্লাসে অনেক অ্যাটেন্টিভ ছিল সবাই, ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো এই পর্যন্ত আমাদের অর্গানিক কেমিস্ট্রি উইকের। আমি প্রথমে তোমাদের সমানতা শেষ করাইলাম। তো তোমাদের কাজ হবে তোমাদের টেস্ট পেপারের পিছনে বা বইয়ের পিছনে যে এমসিকিউ গুলো আছে, বিশেষ করে বোর্ড এমসিকিউ এবং অনুশীলনের প্রশ্নের এমসিকিউ, এগুলো সলভ করা। এবং যদি কোনো সমস্যা হয় আমাদের ডিসকাশন গ্রুপে দিতে পারো, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, বা আমাদেরকে পার্সোনালি নক করতে পারো। তো অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আর ভয় নাই, ক্লাসটা করবা এবং এরপরে এমসিকিউ সলভ করতে বসে যাবা। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস রবিবারে হবে, তোমাদের আবির ভাই ক্লাস নিবে সিকিউর উপরে। তো সবাই নেক্সট ক্লাস করার জন্য সবাইকে আমি বলে রাখলাম, তো সবাই যেন ক্লাসটা করো যদি তোমরা টাইম পাও, বা পরে করে দেখতে পারো। এবং ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।